আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ইলাস্টিসিটি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন চ্যাপ্টারের পার্ট 7। এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই নিয়ে। এর আগে আমরা দেখেছি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এরপরে আমরা দেখেছি ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এছাড়াও ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড দেখেছি। এখন আমরা দেখছি প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডে আমরা কি বুঝেছি যে কোনো একটা প্রোডাক্টের হচ্ছে যদি প্রাইসটা চেঞ্জ হয় তাহলে কনজিউমার সেই প্রাইসটা চেঞ্জ হওয়ার কারণে তার ডিমান্ডটাকে কিভাবে পরিবর্তন করছে আমরা সেটাই হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড দিয়ে মেজার করেছিলাম। এখন আমরা সেটা সাপ্লাইয়ের ক্ষেত্রে দেখব। দ্য প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই মেজার্স, এটা কি মেজার করে? হাউ মাচ দ্য কোয়ান্টিটি সাপ্লাইড রেসপন্স টু চেঞ্জেস ইন দ্য প্রাইস। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা নর্মালি সাপ্লাইয়ের যে রুলটা আছে সেটা থেকে কি জানি? সেটা থেকে আমরা জানি যে কোনো একটা গুডসের যদি প্রাইসটা বেড়ে যায়, মার্কেটে যদি কোনো একটা গুডের প্রাইস বেড়ে যায় তখন সেটার সাপ্লাই কি হয়? সেটার সাপ্লাই কিন্তু বেড়ে যায়। কোনো একটা গুডের প্রাইস বাড়লে সেটার সাপ্লাইও বাড়ে এবং প্রাইস কমলে সাপ্লাইও কমে, কিন্তু সেটা কতটুকু বাড়ে বা কতটুকু কমে সেটা আমরা জানি না। এই মেজারমেন্টের জন্যই আমাদের প্রয়োজন হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই। এখান থেকে আমাদের ইলাস্টিসিটি কনসেপ্টটা এসেছে। এখন একটা গুডকে আমরা কখন বলবো, সেই গুডের সাপ্লাইটাকে আমরা কখন ইলাস্টিক সাপ্লাই বলবো, কখন ইনইলাস্টিক সাপ্লাই বলবো? যখন সাপ্লাই অফ আ গুড ইজ সেড টু বি ইলাস্টিক ইফ দ্য কোয়ান্টিটি সাপ্লাইড রেসপন্স সাবস্ট্যান্সিয়ালি টু চেঞ্জেস ইন দ্য প্রাইস। যখন দেখব যে প্রাইস চেঞ্জ হওয়ার সাথে সাথে সাপ্লাইটা খুব দ্রুত রেসপন্স করছে, প্রডিউসার খুব দ্রুত সাপ্লাইটাকে চেঞ্জ করছে, মানে হুট করে হয়তো বা প্রাইসে বেড়ে গেল, তখন প্রডিউসার কি করলো? তার সাপ্লাইটা দ্রুত বাড়িয়ে দিল। যেহেতু প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে তাই প্রডিউসার সেই গুডের সাপ্লাইটাকেও দ্রুত বাড়িয়ে দিল। সো তখন আমরা বলতে পারি যে ওই গুডটার যে সাপ্লাই কোয়ান্টিটি সাপ্লাইড আছে সেটা হচ্ছে ইলাস্টিক। আর কখন ইনইলাস্টিক বলবো? ইফ দ্য কোয়ান্টিটি সাপ্লাইড রেসপন্স অনলি স্লাইটলি টু চেঞ্জেস ইন দ্য প্রাইস। যখন অল্প কিছু চেঞ্জ হবে, যে কোনো কিছুর প্রাইস অনেক বেশি বাড়লো কিন্তু সাপ্লায়ার সেটার সাপ্লাই খুব বেশি বাড়াতে পারলো না, খুব বেশি সে রেসপন্স করতে পারছে না সেই প্রাইসটার বিপরীতে, তাই তখন হচ্ছে আমরা বলতে পারি ওই কোয়ান্টিটি অফ সাপ্লাইটা হচ্ছে কি ইনইলাস্টিক। যেমন আমরা বলতে পারি যে দ্য প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই ডিপেন্ডস অন দ্য ফ্লেক্সিবিলিটি অফ সেলার্স টু চেঞ্জ দি অ্যামাউন্ট অফ দ্য গুড দে প্রডিউস। সবসময় যে কোনো একটা গুডের প্রাইস বাড়লেই প্রডিউসার সবসময় সেটার মানে অনেক বেশি সাপ্লাই দিতে পারবে এরকম কোনো কথা নেই। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি বিচ ফ্রন্ট ল্যান্ড। আমাদের বিচ ফ্রন্ট ল্যান্ড কিন্তু অনেক সীমিত, তাই না? এখন বিচ ফ্রন্ট ল্যান্ডের দাম অনেক এবং আস্তে আস্তে সেটার ভ্যালু অনেক বাড়বে, বাট ভ্যালু বাড়লেও প্রডিউসারের পক্ষে কি সম্ভব, কারো পক্ষে কি সম্ভব বিচ ফ্রন্ট ল্যান্ডের পরিমাণটা বাড়ানো? সেটা তো সম্ভব না। আগেও বিচ ফ্রন্ট ল্যান্ডের পরিমাণ যতটুকু ছিল এখনও ততটুকুই আছে এবং ভবিষ্যতে ততটুকুই থাকবে। তাই যদিও বা এটার ভ্যালু বাড়ছে, ভ্যালু অনেক বেশি, বাট হচ্ছে এটার সাপ্লাই কিন্তু বেশি করা যাচ্ছে না, তাই হচ্ছে এটা একটা ইনইলাস্টিক সাপ্লাই, বিকজ ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু প্রডিউস মোর অফ ইট। বাই কন্ট্রাস্ট, বিপরীতে আমরা বলতে পারি যে ম্যানুফ্যাকচার্ড গুডস যেগুলো আছে, যেমন বুকস, কার্স অ্যান্ড টেলিভিশনস, যেগুলো হচ্ছে খুব প্রডিউস করা যায়, হ্যাভ ইলাস্টিক সাপ্লাইজ বিকজ ফার্মস that produce them can run their factories longer in response to a higher price. এখন যদি বিচ ফ্রন্ট ল্যান্ডের কথা বাদ দিয়ে আমি যদি বলি বইয়ের কথা বা কোনো গাড়ি বা টেলিভিশনের কথা, টেলিভিশনের প্রাইস যদি বেড়ে যায় কোনো একটা, তো টেলিভিশনের দাম বাড়লে তখন ওই ফার্ম কিন্তু কি করতে পারবে? সে কিন্তু অনেক বেশি টেলিভিশন সাপ্লাই দিতে পারবে আগের থেকে বেশি। এটা তার পক্ষে ফিজিবল, তার পক্ষে সম্ভব। কিন্তু বিচ ফ্রন্ট ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব না, তাই বিচ ফ্রন্ট ল্যান্ডের কোয়ান্টিটি অফ সাপ্লাইটা হচ্ছে ইনইলাস্টিক এবং বুকস কিংবা কার্স এইসব ম্যানুফ্যাকচার্ড গুডের ক্ষেত্রে এদের কোয়ান্টিটি সাপ্লাইটা হচ্ছে কি ইলাস্টিক সাপ্লাইড। এখন আমরা দেখব একটা ম্যাথের মাধ্যমে, আমরা হচ্ছে গিয়ে ফর্মুলাটা দেখব প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের, এবং এটার এক্সাম্পলটা আমরা একসাথে দেখে নিচ্ছি কিভাবে এটা হচ্ছে গিয়ে আমরা বের করব।
ঠিক সেম এটাও বের করার মেথডটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মতো একদম সেম। সো আমরা পড়ি যে সাপোজ দ্যাট অ্যান ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ মিল্ক ফ্রম $2.85 to $3.15. A gallon raises the amount that dairy farmers produce from 9,000 to 11,000 gallons per month. বলা হচ্ছে যে আমাদের যে হচ্ছে মিল্কের প্রাইস বেড়েছে কতটুকু, অ্যান ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ মিল্ক ফ্রম $2.85, আগে ছিল $2.85, এখন বেড়ে হয়েছে $3.15, এবং কি হয়েছে যে দ্য অ্যামাউন্ট দ্যাট ডেইরি ফার্মার্স প্রডিউস ফ্রম 9,000 to 11,000, যেহেতু হচ্ছে মিল্কের প্রাইসটা ইনক্রিজ করেছে, তো আগে কোয়ান্টিটি ছিল 9,000, এখন প্রোডাকশন বেড়ে হয়েছে 11,000 গ্যালন পার মান্থ। আগে থেকে প্রোডাকশন ইনক্রিজ করেছে যেহেতু প্রাইস ইনক্রিজ করেছে। সো ইউজিং দ্য মিড পয়েন্ট মেথড উই ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস। আমরা দেখেছি যে আমরা সব সময় পার্সেন্টেজ চেঞ্জটা মিড পয়েন্ট মেথড দিয়ে করব। তো আমরা এখানেও দেখি কিভাবে করেছে, যে আমাদের যেই হচ্ছে মানে প্রেজেন্ট যে ভ্যালুটা 3.15 বৃদ্ধিপ্রাপ্ত ভ্যালুটা, এবং আগের প্রাইসটা কি ছিল 2.85, এটা বাদ দিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে এই দুইটা যোগ করে 2 দিয়ে ডিভাইড করলে আমরা যে ভ্যালুটা পাই, অ্যাভারেজটা পাই, সেটা দিয়ে যখন আমরা ডিভাইড করবো, যেটাকে মিড পয়েন্ট বলা হচ্ছে, এই মিড পয়েন্টটা দিয়ে ডিভাইড করলে আমরা এবং 100 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি পার্সেন্টেজ চেঞ্জটা। সিমিলারলি আমরা হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাইয়ের পার্সেন্টেজ চেঞ্জটাও বের করব। দেন আমরা দেখব যে আমাদের প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের যে ফর্মুলাটা আছে সেটা কি, ওপরে থাকবে হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাইড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। সো আমরা এই ফর্মুলা অনুযায়ী যখন ভ্যালুগুলো বসাবো 20% ডিভাইডেড বাই 10%, তখন আমরা বলতে পারি আমাদের এই এক্সাম্পলটার ক্ষেত্রে প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই হচ্ছে কি 2। এবং এখান থেকে এই 2 থেকে আমরা কি বুঝতে পারি, 2 থেকে আমরা বুঝতে পারছি যে আমার প্রাইস যতটুকু বেড়েছে, আমার প্রাইস যতটুকু ইনক্রিজ করেছে তার থেকে দ্বিগুণ হারে কি ইনক্রিজ করেছে, কোয়ান্টিটি অফ সাপ্লাইটা ইনক্রিজ করেছে। আমাদের ইলাস্টিসিটি কনসেপ্টটা তো এখানেই, যে আমরা জানতাম যে প্রাইস বাড়লে হচ্ছে গিয়ে কোয়ান্টিটি সাপ্লাইয়ের পরিমাণটা বাড়ে, কিন্তু কতটা বাড়ে সেটা জানতাম না। ইলাস্টিসিটি কনসেপ্টটা থেকে আমরা সেটা বের করতে পারি যে কতটা বাড়ে।